পাকিস্তানের রেকো ডিক খনির ১৫% বিক্রি করছে সৌদি আরবের কাছে। ১৫ মাসে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রায় ১৩,০০০ শিক্ষার্থী নিহত। চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। ভার্জিনিয়া থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার করল এফবিআই। শুনছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত। রেকো ডিক খনি প্রকল্পের ১৫% শেয়ার সৌদি আরবের কাছে বিক্রি করছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ রেকো ডিক খনি প্রকল্পের ১৫% শেয়ার সৌদি আরবের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। এই শেয়ার বিক্রি করা হবে আন্তঃসরকার চুক্তির ভিত্তিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে $৫৪ কোটি। সৌদি আরব দুটি ধাপে এ অর্থ বিনিয়োগ করবে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে শতকরা ১০ ভাগ শেয়ারের বিনিময়ে সৌদি আরব পরিশোধ করবে $৩৩ কোটি। দ্বিতীয় ধাপে বাকি ৫% শেয়ারের জন্য পরিশোধ করবে আরও $২১ কোটি। রেকো ডিক খনি প্রকল্পে প্রচুর তামা ও স্বর্ণ মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সম্পদ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে। বর্তমানে রেকো ডিক প্রকল্পের ৫০% মালিকানা যৌথভাবে পাকিস্তানের কেন্দ্রীয় ও বেলুচিস্তান সরকারের হাতে। বাকি ৫০% বিদেশি সংস্থা ও কোম্পানির মালিকানায়। পাকিস্তানের খনিজ শিল্প উন্নয়নে বেলুচিস্তানকে $১৫ কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। রেকো ডিক খনি বেলুচিস্তানের চ্যাগাই অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও স্বর্ণের খনি হিসেবে পরিচিত। ২০১১ সালে টেনিয়ান কপার কোম্পানি টিসিসির সঙ্গে চুক্তি অনিয়মের অভিযোগ তুলে পাকিস্তান সরকার তাদের খনিজ আহরণের লিজ বাতিল করে। টিটিসি ব্যারিক গোল্ড এবং আন্তফাগাস্টা মিনারেলসের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান রেকো ডিকে বিপুল খনিজের উপস্থিতি অনুসন্ধান করে সেখানে বিনিয়োগের পরিকল্পনা করেছিল। ১৫ মাসে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রায় ১৩,০০০ শিক্ষার্থী নিহত। গত ১৫ মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৩,০০০ শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন আরও ২১,৫০০-এর বেশি শিক্ষার্থী। মঙ্গলবার ৩১ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা ও পশ্চিম তীরে অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় ৪৪,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে প্রায় ১২,৯৪৩ জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও ২১,৬৮১ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের বরাতে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা চালিয়ে হতাহত করার পাশাপাশি আরও ৫৪২ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত শিক্ষক ও প্রশাসনিক কর্মীর সংখ্যা ৬৩০ জন এবং আহত হয়েছেন আরও ৩,৮৬৫ জন। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধে ৪২৫টি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট ভবন এবং এর পাশাপাশি ইউএনআরডব্লিউ এর অন্তর্ভুক্ত ৬৫টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশ্চিম তীরে ১০৯টি স্কুল ও ৭টি বিশ্ববিদ্যালয়ের অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। ইংরেজি নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেছেন। তবে তাইওয়ানের সঙ্গে উত্তেজনা চললেও তিনি পুনর্মিলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। তবে তাইওয়ান বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তারা চীনের অংশ হতে চায় না। বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার শি জিনপিং বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। তিনি বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না। তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় শির কাছ থেকে এ মন্তব্য এসেছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাংচিং তে মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে। সম্প্রতি বেইজিং দ্বীপটি অবরোধ সহ ৩টি বড় সামরিক মহড়া করেছে। অপরদিকে তাইওয়ান জরুরি মুহূর্তে প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে। এদিকে তাইওয়ান নিয়ে চীন ও
যুক্তরাষ্ট্রের বিরোধ পুরনো, তবে তাইওয়ান ওয়াশিংটনের অন্যতম কৌশলগত মিত্র। অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা ওয়াশিংটন কখনোই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে বেইজিংয়ের অংশ হিসেবে স্বীকার করেনি। ভার্জিনিয়া থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার করল এফবিআই। ভার্জিনিয়ার একটি খামারে অভিযান চালিয়ে ১৫০টিরও বেশি বোমা আবিষ্কার করেছে এফবিআই। এটি আইন প্রয়োগকারী সংস্থার ইতিহাসে লুকানো গোলাবারুদ জব্দের সবচেয়ে বড় ঘটনা। ব্র্যাড স্টাফোর্ড নামে এক ব্যক্তিকে গত ১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার দক্ষিণে আইল অফ উইট কাউন্টিতে গ্রেফতার করা হয়েছিল। তিনি তার স্ত্রী এবং ২ ছোট সন্তানের সঙ্গে ব্যবসা করেন সেখানে। ওই বাড়িতেই অস্ত্র এবং ঘরে তৈরি গোলাবারুদ মজুত করেছেন এমন একটি তথ্য পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা বলছেন, কিছু ডিভাইস বা বিস্ফোরক যন্ত্র একটি বেডরুমে অনিরাপদ অবস্থায় একটি পিঠের ব্যাগে রাখা হয়েছে। সেই ব্যাগের উপর একটি লেবেল লাগানো ছিল এবং তাতে লেখা ছিল নো লাইভস ম্যাটার। এটা দিয়ে মূলত সরকার বিরোধী কট্টর ডানপন্থী একটি আন্দোলনকে বোঝানো হয়। নিউ জার্সিতে অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রিপারেন্টস অনুসারে নো লাইভস ম্যাটার হল এমন একটি আন্দোলন যা চরমপন্থী মতাদর্শ, লক্ষ্যকে আক্রমণ, গণহত্যা এবং অপরাধমূলক কার্যকলাপে প্রচার করে। সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত শুধু একটি অনিবন্ধিত শর্ট ব্যারেল রাইফেল রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও তদন্তকারীরা বলেছেন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। তবে স্পাফোর্ডের একজন আইনজীবী মক্কেলের প্রাক বিচার আটক থেকে মুক্তি চাইছেন। গতকাল মঙ্গলবার তদন্তকারীরা বলেছেন, প্রাথমিকভাবে এফবিআই এর ইতিহাসে একসঙ্গে এত সংখ্যক বিস্ফোরক জব্দ করার ঘটনা আগে কখনো ঘটেনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পাফোর্ড নিশানা অনুশীলনের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি ব্যবহার করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস হত্যার শিকার হবেন বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। আদালতের কাগজপত্র অনুসারে তিনি সম্প্রতি স্থানীয় রেঞ্জে স্নাইপার রাইফেল শুটিং যোগ্যতায় সনদ চেয়েছিলেন। অভিযোগ সংক্রান্ত নথি অনুযায়ী স্পাফোর্ড ২০১৯ সালে বাড়িতে তৈরি একটি বিস্ফোরক যন্ত্র নিয়ে কাজ করার সময় তার ডান হাতের ৩টে আঙ্গুল হারান। এরপরেই তিনি বোমা তৈরির কাজ ছাড়েননি। তদন্তকারীরা বলেন, এ বছরের শুরুতে স্পাফোর্ড ২০ একরের খামারটি পরিদর্শন করেছিলেন ওই প্রতিবেশী। ওই সময় তার সঙ্গে একটি রেকর্ড করার যন্ত্র ছিল। প্রতিবেশীর সংগৃহীত প্রমাণগুলো পেয়ে এফবিআই তাদের অভিযান শুরু করেছিলেন। অভিযোগ সংক্রান্ত নথি অনুযায়ী তারা একটি বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক খুঁজে পেয়েছিল। এফবিআই এর প্রাথমিক মূল্যায়নে বিস্ফোরকগুলোকে পাইপ বোমা বলে মনে হয়েছে, যেগুলো একটি আলাদা গ্যারেজে এবং রং অনুসারে সাজিয়ে রাখা হয়েছিল। এর কিছু প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করা হয়। আদালতের কাগজপত্রে বলা হয়েছে, বেশ কিছু বোমা পরিধানযোগ্য ভেস্টে বোঝাই অবস্থায় পাওয়া গেছে। বাড়িতে আরও বোমা একটি ব্যাকপ্যাকে সম্পূর্ণরূপে অনিরাপদভাবে পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, পাইপ বোমা ছাড়াও তারা HMDT নামের বিস্ফোরকের একটি কৌটা খুঁজে পেয়েছেন। এফবিআই এর তথ্য অনুসারে এ বিস্ফোরক শুধু তাপমাত্রা পরিবর্তনের পরিস্থিতি হলেই বিস্ফোরিত হতে পারে। এগুলো বিস্ফোরণের জন্য বিস্ফোরক যন্ত্রের প্রয়োজন হয় না। আদালতের কাগজপত্র অনুসারে জানা গেছে, HMDT ভর্তি কৌটা গায়ে বিপজ্জনক এবং ছোঁয়া যাবে না লেখা ছিল। এটি ফ্রিজে খাবারের পাশে এগুলো সংরক্ষণ করা হয়েছিল, যা বাচ্চাদের হাতের নাগালে ছিল। স্পাফোর্ড একটি মেশিনের দোকানে কাজ করতেন। তার ওই প্রতিবেশী তদন্তকারীদের বলেছেন, স্পাফোর্ড ছাদে একটি 50 ক্যালিবার আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে আলোচনা করেছিলেন। স্পাফোর্ডের এক আইনজীবী গতকাল বলেন, সরকার তার মক্কেলকে বিপজ্জনক বলে দাবি করেছে তা ঠিক নয়, কারণ সন্দেহভাজন ব্যক্তির কোনো অপরাধ সংগঠনের ইতিহাস নেই। আইনজীবী আরও বলেছেন, এমন কোনো প্রমাণ নেই যে স্পাফোর্ড কখনো কাউকে হুমকি দিয়েছিলেন। তাদের রাজনৈতিক মতামত এবং মন্তব্যের কারণে কেউ বিপদে পড়তে পারে এমন কোনো বিতর্কিক যুক্তিও নেই।